তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো পরিবার পরিজনদেরকে নিয়ে। আজকে তোমাদের ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল থিওরির লেকচার 2 এর উপরে আলোচনা হবে। লেকচার 1-এ আমরা গত ক্লাসে হারবার্ট স্পেন্সারের উপরে আলোচনা রেখেছিলাম। হারবার্ট স্পেন্সারের উপরে লেকচার 1-এ যতটুকু পর্যন্ত আলোচনা হয়েছিল আমরা তারই ধারাবাহিকতায় আজকে সেখান থেকে শুরু করব। তো অল্প পরিসরে আমরা বলে রাখি, লেকচার 1-এ হারবার্ট স্পেন্সারের জীবন ও কর্ম, উল্লেখযোগ্য রচনাবলী, গবেষণার একক, হারবার্ট স্পেন্সারের জৈবিক সাদৃশ্য তত্ত্ব, হারবার্ট স্পেন্সারের বিবর্তন তত্ত্ব থেকে আজকে আলোচনা শুরু হবে। তো হারবার্ট স্পেন্সারের বিবর্তন তত্ত্ব সম্পর্কে আলোচনা শুরু করার আগে আমরা বিবর্তনটা কি আমরা সেটা বলার চেষ্টা করব। তোমরা খেয়াল করো, হারবার্ট স্পেন্সারের বিবর্তন তত্ত্বটি আলোচনা করার প্রসঙ্গে আমরা হারবার্ট স্পেন্সারের বিবর্তন তত্ত্ব সম্পর্কে আলোচনার শুরুতে আমরা বিবর্তন জিনিসটা কি সেটা সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা যাক বিবর্তন কি। তোমরা জানো বিবর্তনের ইংরেজি প্রতিশব্দ ইভালুয়েশন, এবং এই শব্দটার উৎপত্তি ল্যাটিন ভাষা ইভলভার থেকে এসেছে। যদি আমরা এক বাক্যে বিবর্তন কি বলতে চাই তাহলে বলা যায় বিবর্তন হচ্ছে এমন প্রক্রিয়া যা কোনো সরল জিনিসের ধীরে ধীরে পরিবর্তনের ফলে জটিল রূপ ধারণ করে। আরও সহজে বলা যায়, এক্সাম্পল যদি বলি, মাতৃগর্ভের একটি ভ্রূণ যখন মানব শিশুতে পরিণত হয় তখন এটিকে আমরা বিবর্তন বলতে পারি। হারবার্ট স্পেন্সার সার্বজনীন বিবর্তনের রূপরেখা প্রণয়ন করতে গিয়ে 3টি চিরন্তন সত্য ও 4টি গৌণ বক্তব্যের অবতারণা করেন। 3টি চিরন্তন সত্য হিসেবে তিনি যে সত্যগুলোর কথা বলেছিলেন সেগুলো হচ্ছে, দেখো নিচে লেকচার শিটের নিচের দিকে লক্ষ্য করো। ক্রমিক সংখ্যা 1-এ আছে বস্তুর অবিনাশিতা, 2 গতির অবিচ্ছেদ্যতা, 3 শক্তির স্থায়িত্বের সূত্র। চিরন্তন সূত্রগুলোর যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে সংক্ষিপ্ত পরিসরে, তাহলে শুরুতে বস্তুর অবিনাশিতা বলতে স্পেন্সার কি অভিমত দিয়েছিলেন বা কি বুঝিয়েছিলেন সেটা প্রথমেই বলতে হয়। তিনি বলেছিলেন যে বস্তু কখনো ধ্বংসপ্রাপ্ত হয় না, তা রূপান্তরিত হয়। গতির অবিচ্ছেদ্যতা, এটির দ্বারা স্পেন্সার বোঝাতে চেয়েছেন সামাজিক পরিবর্তনের গতি একটি ধারাবাহিক নিয়ম অনুসরণ করে বা মেনে চলে। মানে গতি কখনো তার গতিপথের কোনো নিয়ম নীতিকে অগ্রাহ্য করে না, সেটা সিস্টেম ওয়াইজ সামনের দিকে এগিয়ে যায়, এবং এটার মধ্য দিয়ে তিনি বিবর্তন দেখেছেন, কারণ বিবর্তন সবসময় ধীরে ধীরেই সামনের দিকে পরিবর্তনের ইঙ্গিত বহন করে। শক্তির স্থায়িত্ব, এর দ্বারা তিনি চরম কারণের অস্তিত্বকে বোঝাতে চেয়েছেন, যা সবসময় জ্ঞান বিকিরণ করে। মানে একটা শক্তির বস্তুর একটা এমন একটা অস্তিত্বকে বুঝিয়েছে যেটা থেকে সবসময় জ্ঞানের বিকিরণ হবে। সে বস্তুটা ধ্বংস হবে না, কিন্তু তার চারপাশে বস্তুর শক্তি ধীরে ধীরে বিকিরিত হতে থাকবে। এই চিরন্তন সত্য থেকে স্পেন্সার 4টি গৌণ উক্তির উদ্ভব ঘটে, এটা বোঝানোর চেষ্টা করেছিলেন বা স্পষ্ট করেছিলেন। তোমরা লক্ষ্য করো, ক্রমিক সংখ্যা 1 যে 4টি গৌণ উক্তির কথা বলা হয়েছে, ক্রমিক সংখ্যা 1-এ লক্ষ্য করো, শক্তিসমূহের মধ্যে আন্তঃসম্পর্ক বিরাজমান, শক্তির রূপান্তর ঘটে মাত্র, তবে বিলুপ্তি ঘটে না। বস্তুর গতি প্রতিবন্ধকতার পথ পরিহারে সক্রিয় থাকে, বস্তুর মাঝে এক অদৃশ্য দ্বন্দ্ব ক্রিয়াশীল থাকে যা তাদের মধ্যকার শৃঙ্খলা বজায় রাখে। যদি আমরা 1 নম্বর বলি, এই গৌণ উক্তি কি বোঝায়? শক্তিসমূহের মধ্যে একটা শক্তির সাথে আরেকটা শক্তির একটা ইন্টার রিলেশন আছে, আন্তঃসম্পর্ক। শক্তির রূপান্তর ঘটে, মানে একটা শক্তি থেকে আরও একটা শক্তির রূপান্তর ঘটে, কিন্তু সেই শক্তিটা, মূল শক্তিটার কখনো বিলুপ্তি হয় না। বস্তুর গতি তার চলার পথে বিভিন্ন বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে থাকে।
এবং বস্তু সেই বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারে। বস্তুর মাঝে এক অদৃশ্য দ্বন্দ্ব ক্রিয়াশীল থাকে, মানে একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর দ্বন্দ্ব থাকে, কিন্তু দ্বন্দ্ব থাকলেও এই দ্বন্দ্বের মধ্য দিয়ে তারা নিজেদের মধ্যে একটা শৃঙ্খলা বজায় রাখে। এরপরে লক্ষ্য করো, হারবার্ট স্পেন্সারের মতে এই বিবর্তন হঠাৎ একদিনে অথবা এক স্থানে হয়নি। এই বিশ্বজগতের বিবর্তন পর্যায়ক্রমে ঘটে। এই পর্যায়ের কিছু নিয়ম নীতি আছে, নীতিগুলোকে তিনি 7 লসের নামে আখ্যায়িত করেন। তিনি বলেন এই 7 লস থেকে ল অফ এভলিউশন সৃষ্টি হয়ে থাকে, মানে যে 7টা নিয়ম আছে সেই 7টা নিয়ম থেকে, মানে পৃথিবীর বিবর্তনের যে 7টা নিয়ম আছে এই 7টা নিয়ম থেকেই আসলে বিবর্তনের নিয়ম তৈরি হয়েছে। 7 ল সম্পর্কে হারবার্ট স্পেন্সার যা বলেছিল আমরা তা সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি। যেমন প্রথম লতে তিনি বলেছেন একত্রীকরণ সূত্র। একত্রীকরণ সূত্র বলতে বলেছেন যে পৃথিবীতে এমন কিছু প্রাণী বা বস্তু আছে যারা সমজাতীয়, তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয় এবং একসময় তারা একটা বৃহৎ সত্তা তৈরি করে বা গড়ে তোলে। কিন্তু এই বৃহৎ সত্তা খুব বেশি দিন স্থায়িত্ব পায় না, একসময় দুর্বল হয়ে ভেঙে পড়ে, কারণ পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, তা ধীরে ধীরে পরিবর্তিত হয় বা হবে। বহুমুখী প্রভাব। বহুমুখী প্রভাব দিয়ে হারবার্ট স্পেন্সার বিবর্তনের যে রূপটা দেখিয়েছেন, তিনি বলতে চেয়েছেন এখানে যে সমজাতীয় সত্তার উপরে বহুমুখী প্রভাব কাজ করে। সমজাতীয় সত্তা অর্থাৎ একই জিনিসের উপরে একই জিনিসের নানামুখী রূপান্তর থাকবে। যেমন তাপমাত্রার পরিমাপ অনুযায়ী একই পানি কোথাও বাষ্প হয় আবার কোথাও বরফ হয়। এখন যদি লক্ষ্য করো, এখানে নানামুখী প্রভাবের কথা বলা হয়েছে একই জিনিস মানে আমরা পানি থেকে বাষ্পও দেখছি কোথাও, আবার পানি থেকে বরফের রূপান্তর দেখছি। কিন্তু বাষ্পকে যদি তুমি ব্যাকে নিয়ে আসো সেটা পানি হবে, বরফকে যদি তুমি আবার পূর্বের আকারে নিয়ে আসো সেটাও পানি হবে। তার মানে এরা সবাই সমজাতীয়। পানির সাথে বাষ্পের একটা সম্পর্ক আছে, পানির সাথে বরফের একটা সম্পর্ক আছে, তবে শুধুমাত্র তাপমাত্রার বহুমুখী প্রভাবের কারণে এই সমজাতীয় বস্তুগুলো ভিন্ন রূপে বদলায়, এবং এটা দিয়ে তিনি বিবর্তন বুঝিয়েছেন যে ধীরে ধীরে যে পরিবর্তন। সদৃশ সত্তার অস্থিরতার বৃদ্ধি। 3 নম্বর যে ল তিনি বুঝাতে চেয়েছেন, মনুষ্য সমাজ যখন সংঘবদ্ধ হয়েছে তখন তারা একটাই কাজ করছে, তা হলো হোমোজেনাস, মানে একসাথে থাকবে, একই গোত্রীয় সমগোত্রীয়, কিন্তু স্থায়ী হচ্ছে না, কারণ এর প্রবৃত্তির জন্য এটি স্থায়ী রূপ লাভ করতে পারছে না, ক্রমাগত ভাঙন ধরে। যদি 4 নম্বর ল এর কথা বলি তাহলে অসাদৃশ্যতা বিধি মানুষের মনের ভাব আদান প্রদানের সংকেতসমূহ থেকেই শত শত ভাষা উপভাষা সৃষ্টি হয়। আবার লোককথা রূপকথাকে আশ্রয় করে সৃষ্টি হলো সাহিত্য। মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য এই পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের ভাষায় মানুষ কথা বলছে। যদি বলি বাংলা ভাষা, কিন্তু বাংলা ভাষার ভেতরেও অনেক উপভাষা আছে। যদি বলি হিন্দি ভাষা, উর্দু ভাষা, আরবি ভাষা, এই ভাষাগুলোর ভেতরেও বিভিন্ন উপভাষা মানুষ তার মনের ভাব প্রকাশ করছে, তবে ভাষা সংকেত হিসেবে তার মনের ভাব প্রকাশে সাহায্য করছে। এবং এই যে ভাষা উপভাষার মধ্য দিয়ে তার ভাব প্রদান হচ্ছে, এটা একটা বিবর্তনের রূপ। এবং বিভিন্ন লোক কাহিনী বা রূপকথার যে গল্পগুলো থেকে সাহিত্যিকরা সাহিত্য রচনা করছেন, এখানেও এক ধরনের পার্থক্য আমরা দেখছি, তবে পার্থক্য দেখলেও এটা বিবর্তন, কারণ লোককথা একরকম, রূপকথা আরেক রকম। স্বতন্ত্রতা বিধি। এই বিধি অনুযায়ী স্পেন্সার বোঝাতে চেয়েছেন সমজাতীয় সত্তা চিরকাল একইভাবে জমাট বেঁধে থাকে না। স্বতন্ত্রতা বিধি অনুযায়ী তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে সবাই এক সত্তা, কিন্তু এক সত্তা থাকলেও তারা সবাই একই রকম অবস্থানে থাকে না। যেমন লক্ষ্য করো, এখানে এক্সাম্পল রাখা হয়েছে,
যে সমজাতীয় হলেও বিভিন্ন ক্রিয়ার মধ্য দিয়ে তারা আবার পৃথক হয়ে যায়, মানে তারা স্বতন্ত্র কিন্তু তাদের কাজ আলাদা। তারা একটা কাঠামোর ভেতরেই আছে, একটা কাঠামোর ভেতরে থাকলেও তাদের কাজের মধ্য দিয়ে তারা ভিন্নতা নিয়ে আসে। যেমন লক্ষ্য করে এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন একই বাবা মায়ের সন্তানেরা একই পরিবারভুক্ত হয়েও তাদের আচার আচরণ এবং কর্মকাণ্ড দিয়ে তারা আলাদা। একই পরিবার, একই মা বাবার সন্তান, কিন্তু তারা 4 জন সন্তান হলে 4 জন আলাদা আচরণ, আলাদা বৈশিষ্ট্য, আলাদা কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা নিজেদেরকে সামনের দিকে নিয়ে আসবে। এবং এই জিনিসটা দিয়েও হার্বার্ট স্পেন্সার বিবর্তন ব্যাখ্যা করেছে। এরপর আসে ভারসাম্য বিধি। ভারসাম্য হচ্ছে সমাজ বিকাশের একটা পর্যায়ে বৈসাদৃশ্য থাকলেও এর প্রতিটি উপাদানের মধ্যে রয়েছে ভারসাম্য। এই ভারসাম্য রক্ষার কাজে রয়েছে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান। বিবর্তনের মাধ্যমে এসব প্রতিষ্ঠান নিয়ন্ত্রক ব্যবস্থা হিসেবে কাজ করে, এখানে কোনো দ্বন্দ্ব নেই। সমাজ বিকাশের একটা পর্যায়ে অনেক রকমের পার্থক্য আমরা সমাজে লক্ষ্য করি, কিন্তু পার্থক্য লক্ষ্য করলেও এসব পার্থক্যকে তোমার ভারসাম্য দেওয়ার জন্য কিছু প্রতিষ্ঠান কাজ করে এবং এই প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রক ব্যবস্থা হিসেবে কাজ করে। নিয়ন্ত্রক ব্যবস্থা হিসেবে কাজ করতে গিয়ে এখানে কোনো দ্বন্দ্ব এই প্রতিষ্ঠানগুলোর মাঝে আমরা লক্ষ্য করি না এবং তারা পরিবর্তনের ইঙ্গিত দেয়। ভারসাম্য রক্ষা করছে কিন্তু একদিকে পরিবর্তন আনছে, তবে সেটা ধীরে ধীরে, এবং এটার মধ্য দিয়ে ভারসাম্য বিধির মধ্য দিয়ে হার্বার্ট স্পেন্সার বিবর্তনকে ইঙ্গিত করেছে। সর্বশেষ 7 নম্বর যে ল, মহাপ্রলয় বিধি। এই বিধির সার কথা বলতে হার্বার্ট স্পেন্সার এটা বুঝিয়েছে যে এমন একদিন আসবে যখন সাজানো বাগান শুকিয়ে যাবে, প্রচলিত নীতি বা রীতিনীতি ধ্বংস হয়ে যাবে, লোকজন যাযাবরের মতো ঘুরবে, দয়া মায়ার লেশ মাত্র থাকবে না, কোনো শাসনকর্তায় শাসনের শৃঙ্খলা লাগাম ধরে রাখতে পারবে না, হতাশা অশান্তি বিরাজ করবে, সমানতালে প্রাকৃতিক বিপর্যয় ঘটবে, গোটা বিশ্বের হবে বিনাশ। এটা সমাজের শেষ পর্যায়ে বা বিবর্তনের শেষ অধ্যায়। বিশ্ব আবার ছোট ছোট ধূলিকণা, বিন্দু বিন্দু জলকণা, ক্ষুদ্র ক্ষুদ্র নীহারিকাতে হ্রাস পাবে। তার মানে বিশ্ব তার আগের রূপে যাবে। আমরা জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পাহাড় যদি তৈরি হয়, আমরা ছোট ছোট ধূলিকণা থেকে পাহাড় এসেছে, বিন্দু বিন্দু জলরাশি থেকে সাগর মহাসাগর হয়েছে, এবং ক্ষুদ্র ক্ষুদ্র নীহারিকা থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এসেছে। তাহলে একটা পর্যায়ে হার্বার্ট স্পেন্সারের মতে যে এই পাহাড়ের ধরন আবার সেই ধূলিকণায় ফিরে যাবে, সাগর মহাসাগর বিন্দু বিন্দু জলকণায় রূপ নেবে এবং পৃথিবী বা বিশ্বব্রহ্মাণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র নীহারিকাতে হ্রাস পাবে। এটি ছিল মোটামুটি হার্বার্ট স্পেন্সারের বিবর্তন তত্ত্বের ব্যাখ্যা। আমরা এখন পরবর্তী যে কনসেপ্ট সেটি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। লক্ষ্য করো, তোমরা স্ক্রিনের শিটে দেখতে পাচ্ছ বিবর্তনের আলোকে বিভিন্ন সমাজ, মানে হার্বার্ট স্পেন্সার আসলে বিবর্তনের আলোকে বিভিন্ন সমাজের কথা কীভাবে বুঝিয়েছিল। শুরুতে দেখো, সমাজ বিকাশের প্রাথমিক পর্যায়ে একজন মানুষ অনেক ধরনের কাজ করত, কিন্তু যখন সমাজ বিকশিত হয় তখন সমাজে বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন মানুষের প্রয়োজন হয়। ধীরে ধীরে সমাজ সরল সমাজ থেকে জটিল সমাজে উপনীত হয়েছে, আর এটাই বিবর্তনধর্মী পরিবর্তন। মানে একটা সময় যখন সমাজ ছোট ছিল তখন একজন মানুষ তার নিজের প্রয়োজনে অনেক কাজ করেছে, কিন্তু যখন সমাজ বিকশিত হয় তখন অনেক মানুষ অনেক রকমের কাজ করছে, মানে একটা কাজ একজন করছে, একজন অনেক কাজ করছে না। বিবর্তনের তত্ত্ব অনুসারে হার্বার্ট স্পেন্সার 4 ধরনের সমাজের গঠন নিয়ে আলোচনা করেছেন। 1 সরল সমাজ, 2 মিশ্র বা যৌগিক সমাজ, 3 দ্বিগুণ যৌগিক সমাজ, 4 ত্রিগুণ যৌগিক সমাজ। নিম্নে 4 সমাজ সম্পর্কে স্পেন্সারের ধারণা তুলে ধরা হলো। তোমরা লক্ষ্য করো, সরল সমাজ সম্পর্কে স্পেন্সার কি বলেছে? সিম্পল সোসাইটি। সরল সমাজে সবাই নিজেদের প্রয়োজন মেটানোর মধ্যে সীমাবদ্ধ ছিল, তাদের বিশ্বাস চাহিদা বিচার বিবেচনার মধ্যে সীমাবদ্ধ ছিল। হার্বার্ট স্পেন্সারের মতে সরল সমাজে সবাই যোদ্ধা ছিল, সকলে শিকারী, সকলে নিজেদের চাহিদা মেটাতে সব কাজ করে থাকে। মিশ্র বা যৌগিক সমাজ, কম্পাউন্ড সোসাইটি বলা হয়। সরল সমাজের পরের ধাপে হলো মিশ্র সমাজ। কতিপয় সরল সমাজ নিয়ে মিশ্র সমাজ গড়ে ওঠে। যুদ্ধের পর যখন যারা পরাজিত হয় এবং
যারা জয়লাভ করে তারা মিলেমিশে মিশ্র সমাজে গড়ে তোলে, যেমন এক্সাম্পল ব্রিটিশ সমাজ। তাছাড়া চাষাবাদে লাঙ্গলের ব্যবহার, স্থায়ী বসতি স্থাপন, শ্রম বিভাজন, এই সব কিছুই মিশ্র বা যৌগিক সমাজের উদাহরণ। এরপরে যদি আমরা বলি যে দ্বিগুণ মিশ্র সমাজটা কি, তোমরা খেয়াল করো, দ্বিগুণ মিশ্র সমাজ বলতে ডাবল কম্পাউন্ড সোসাইটিকে বোঝায়। সমাজ বিবর্তনের এই ধাপে সমাজে জনসংখ্যা বৃদ্ধি পেল এবং বিভিন্ন গোষ্ঠীর আবির্ভাবের সাথে সমাজে দ্বিগুণ জটিল রূপ ধারণ করে সমাজ। এই সমাজে প্রশাসনিক কাঠামো, ধর্মীয় ব্যবস্থা পাশাপাশি সহাবস্থানে গঠিত। এখানে উন্নত পর্যায়ে সামরিক ব্যবস্থা ছিল। মানে ধীরে ধীরে সমাজের রূপ পরিবর্তন হচ্ছে। প্রথমে সরল, তারপরে মিশ্র, তারপরে দ্বিগুণ মিশ্র সমাজের রূপ কেমন, এগুলো হারবার্ট স্পেন্সার তার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। ত্রিগুণ মিশ্র সমাজ 4 নম্বর এবং শেষ সমাজের কথা বলছি। এই পর্যায়ে কতগুলো দ্বিগুণ মিশ্র বা যৌগিক সমাজ একত্রিত হয়ে ত্রিগুণ যৌগিক বা মিশ্র সমাজের জন্ম দিল। এই সমাজই সভ্যতার সূতিকাগার এবং মানবিক উৎকর্ষতার পরিচায়ক। আমরা যদি হারবার্ট স্পেন্সারের বিবর্তনের আলোকে সমাজ বিকাশের যে 4টা স্তর আমরা লক্ষ্য করেছি, তোমরা খেয়াল করো, আমি এখানে মার্কার দিয়ে মার্কিং করা একটু বাক্য দেখো, আমি একটু দেখানোর চেষ্টা করছি। যে তোমরা এগুলো একটু পড়ে নিবে। আদিতে সামাজিক প্রতিষ্ঠানগুলো ছিল মিশ্রিত, পরবর্তীকালে সেগুলো স্বতন্ত্র রূপ লাভ করে, তার কাঠামো কার্যাবলী আরও সুগঠিত হয়ে থাকে। স্পেন্সারের মতে এভাবে আয়তন বৃদ্ধি হয়, মানুষের ভিতরে বহুরূপতার একটা রূপ দেখা যায় এবং এভাবে তারা পরিবর্তনের অগ্রগতি সাধিত করে এবং একটা প্রচ্ছন্ন ইঙ্গিত মিলে। যাই হোক, আমরা সামাজিক বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনের ব্যাখ্যা হারবার্ট স্পেন্সার যৌগিক এবং ক্রমান্বয়ে যৌগিক সমাজের বিশ্লেষণে একটা কথা বলেছেন যে কোনো স্তরকে ডিঙ্গিয়ে নয়, প্রত্যেকটা স্তর আগের স্তরকে অতিক্রম করে তার পরের স্তর, তারপরে তার পরের স্তর, এভাবে আমরা আসলে বিভিন্ন সমাজের রূপ দেখি এবং এটার মধ্য দিয়ে হারবার্ট স্পেন্সার বিভিন্ন সমাজের স্তরের মধ্য দিয়ে হারবার্ট স্পেন্সার বিবর্তনের ব্যাখ্যা করার চেষ্টা করেছে। আজকে তাহলে এখানে আমাদের আলোচনাটা পরিসমাপ্তি করছি। নেক্সট আমরা হারবার্ট স্পেন্সারের আর দুটো কনসেপ্ট আছে, রাষ্ট্রতত্ত্ব এবং ডারউইনবাদ নিয়ে আমরা আলোচনা করব। হারবার্ট স্পেন্সারের কনসেপ্ট আজকে আমরা লেকচার 2 আলোচনা করেছি। লেকচার 2-তে আমরা হারবার্ট স্পেন্সারকে নিয়ে করেছি, তবে ভিন্ন কনসেপ্ট। লেকচার 1-এ হারবার্ট স্পেন্সারকে নিয়ে করেছি, সেটা ভিন্ন কনসেপ্ট ছিল। আজকে লেকচার 2-তে হারবার্ট স্পেন্সারকে নিয়ে করেছি, তবে এটা ভিন্ন কনসেপ্ট। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবে। ভিডিও ক্লাসটি দেখার সময় বা শোনার সময় একটু হেডফোন ব্যবহার করে শুনবে। আশা করি তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি এই লেকচারের ছবিগুলো তোমাদেরকে পাঠিয়ে দিব, তোমরা ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।